আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের অন্তর্গত অষ্টম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সংকট এই অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এর আগেও ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের অন্তর্গত বিভিন্ন অধ্যায়ের হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে। তো কথা না বাড়ি শুরু করছি আজকের মূল ভিডিও। ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের অন্তর্গত অষ্টম অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। হাতে কলমে অংশের একদম প্রথমেই এক দাগে বলা হচ্ছে, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা বইতে পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে পারো বা খাতায়ও লিখে নিতে পারো। চলে আসছি একের ক দাগে। একের ক দাগের বেমানান শব্দটি হলো আগ্রা। একের খ দাগের বেমানান শব্দটি হলো বান্দা বাহাদুর, এই শব্দের নিচে দাগ দেবে। একের গ দাগের বেমানান শব্দটি হলো খালসা, এই শব্দের নিচে দাগ দেবে। একের ঘ দাগের বেমানান শব্দটি হলো জয় সিংহ, এই নামের নিচে দাগ দেবে। একের উমদাগের বেমানান শব্দটি হলো কলম, এই শব্দের নিচে দাগ দেবে। এরপরে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের রায়গড় খ স্তম্ভের শিবাজি এর সাথে মিলবে। ক স্তম্ভের হিন্দু পাতশাহী খ স্তম্ভের প্রথম বাজিরাও এর সাথে মিলবে। ক স্তম্ভের গোলকোন্ডা খ স্তম্ভের দাক্ষিণাত্য এর সাথে মিলবে। ক স্তম্ভের সতনামী খ স্তম্ভের নারনৌল এর সাথে মিলবে। ক স্তম্ভের পাঠান উপজাতি মিলবে খ স্তম্ভের উত্তর পশ্চিম সীমান্ত এর সাথে। এরপরে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে 30 থেকে 35টি শব্দের মধ্যে উত্তর দাও। তিনের ক দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, পূর্ববর্তী মুঘল শাসকদের তুলনায় ঔরঙ্গজেবের শাসনকালে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল যা সাম্রাজ্যের পক্ষে সুফল দেয়নি। যেমন প্রথম পয়েন্ট করবে কৃষক বিদ্রোহ। জায়গিরদারি সংকট ও ইজারাদার প্রথার কুফল হিসেবে কৃষক বিদ্রোহ শুরু হয়। জাট, শিখ, সতনামীরা মুঘল সাম্রাজ্যের সংহতির মূলে আঘাত হানে। এর পরের পয়েন্ট করবে জায়গিরদারি সংকট। এগুলো তোমরা 1-2 করে পয়েন্ট করেও লিখতে পারো। ঔরঙ্গজেবের আমলে মনসবদারের সংখ্যা প্রচুর বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় বন্টনযোগ্য জমির পরিমাণ বাড়েনি, ফলে জায়গিরদারি ব্যবস্থা সংকটে পড়ে। এর পরের পয়েন্টটি লিখবে জিজিয়া কর পুনঃ প্রবর্তন। ঔরঙ্গজেবের আমলে জিজিয়া কর পুনঃ প্রবর্তন করা হয়েছিল। তার পরের পয়েন্ট করবে রাজপুতদের সাথে যুদ্ধ। এই পয়েন্টের আন্ডারে লিখবে পূর্বে মুঘল সম্রাটরা রাজপুতদের সাথে মৈত্রীর সম্পর্ক বজায় রাখলেও ঔরঙ্গজেবের আমলে তা ছিন্ন হয়। তিনি রাজপুতদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। এরপরে চলে আসছি তিনের খ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এই সন্ধির ফলে কি হয়েছিল? তো প্রথমে একটা বক্স করে পয়েন্ট করবে কবে কাদের মধ্যে, এই পয়েন্টের আন্ডারে লিখবে 1665 খ্রিস্টাব্দে মুঘলদের তরফে পাঠানো জয়সিংহের সাথে শিবাজির পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপরে বক্স করে পয়েন্ট করবে পুরন্দরের সন্ধির ফলাফল। এই পয়েন্টের আন্ডারে লিখবে পুরন্দরের সন্ধির ফলাফলগুলি হলো: 1. শিবাজি মুঘলদের 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 2. শিবাজিকে আগ্রার দরবারে এনে অপমান করা হয়। 3. শিবাজিকে আগ্রার দুর্গে বন্দি করা হয়। এবারে প্যারা চেঞ্জ করে একদম শেষে লিখবে পরবর্তীতে শিবাজি একটি ফলের ঝুড়িতে সেখান থেকে পালিয়ে আসেন ও দাক্ষিণাত্যে পৌঁছে আবার মুঘলদের সাথে শিবাজির দ্বন্দ্ব শুরু হয়। এরপরে চলে আসছি তিনের গ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে দিল্লি, আগ্রা, মথুরা অঞ্চলে হিন্দু কৃষিজীবী জাটরা বসবাস করত। জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে রাজস্ব সংগ্রহ নিয়ে জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বাধে। এছাড়াও জাটরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাজ্য গঠন করতে, যা মেনে নেওয়া মুঘল শাসকদের পক্ষে সম্ভব ছিল না।
এরপরে চলে আসছি 3-এর ঘদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণগুলি হলো, প্রথম পয়েন্ট করবে মারাঠা শক্তির উত্থান, এই পয়েন্টের আন্ডারে লিখবে শিবাজির নেতৃত্বে স্বাধীন মারাঠা শক্তির উত্থান ঘটে। শিবাজি একে একে মুঘল এলাকাগুলি আক্রমণ করেন এবং সেগুলিতে মারাঠাদের প্রাধান্য গড়ে তোলেন। 2 নম্বর পয়েন্ট করবে কর আদায়, এই পয়েন্টের আন্ডারে লিখবে শিবাজি মারাঠাদের জন্য নিজেদের রাজ্য গড়ে তোলেন, বা লিখতে পারো স্বরাজ্য গড়ে তোলেন। এছাড়াও আশেপাশের মুঘল এলাকাগুলোতেও আক্রমণ চালিয়ে তিনি কর আদায় করতে শুরু করেন। প্যারা চেঞ্জ করে একদম শেষে লিখবে প্রভৃতি কারণে ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খান, মুয়াজ্জম, জয়সিংহকে পাঠান, ফলে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব বাধে। এরপরে চলে আসি 3-এর উমদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের বিজাপুর, গোলকোন্ডা এই 2 রাজ্যে অভিযান চালান। এই 2 রাজ্য দখলের পর দাক্ষিণাত্যের সুবিশাল অঞ্চল মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। অধিকার করা অঞ্চলের সব থেকে ভালো জমিগুলি ঔরঙ্গজেব খাস জমি বা খালিসা হিসেবে রেখে দেন। এগুলি জায়গির হিসেবে কাউকে দেওয়া হতো না। এই সমস্ত খাস জমির রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা দেওয়া হতো। এরপরে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। 4-এর ক দাগের প্রশ্ন মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে মুঘলদের সঙ্গে শিখদের সংঘাত শুরু হয়। ক্রমে শিখরা এক স্বাধীন রাজনৈতিক শক্তির মতো নিজেদের উত্থান ঘটালে মুঘলদের সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এক্ষণে মুঘলদের বিরুদ্ধে শিখদের সংগঠন সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তো প্রথমে তোমরা 1 নম্বর দিয়ে পয়েন্ট লিখতে পারো তেগ বাহাদুরের নেতৃত্ব, এই পয়েন্টের আন্ডারে লিখবে শিখদের নবম গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের অনুদার ধর্মনীতির বিরোধিতা করেন। তিনি শিখ পন্থা তৈরির লক্ষ্যে অর্থ সংগ্রহ করেন। কাশ্মীরের ব্রাহ্মণদের বিরোধিতায় তিনি সমর্থন জানান। তিনি চেয়েছিলেন মুঘল অধীনতা ছিন্ন করে এক স্বতন্ত্র শক্তি হিসেবে শিখরা আত্মপ্রকাশ করুক। এরপরে 2 নম্বর পয়েন্ট করবে গোবিন্দ সিংহের নেতৃত্ব, এই পয়েন্টের আন্ডারে লিখবে দশম তথা শেষ শিখ গুরু গোবিন্দ সিংহ খালসা প্রতিষ্ঠা করে শিখ জাতিকে সামরিক মন্ত্রে দীক্ষা দেন। তিনি গুরু প্রথা তুলে দেন এবং বলেন শিখদের সর্বময় কর্তা এখন থেকে শিখ পন্থা। তিনি শিখ জাতিকে 3টি মন্ত্র দেন, যথা ঈশ্বর, গুরু, অস্ত্র। 3 নম্বর পয়েন্ট করবে বান্দা বাহাদুরের নেতৃত্ব, এই পয়েন্টের আন্ডারে লিখবে গুরু গোবিন্দ সিং এর অনুচর বান্দা বাহাদুর শিখদের সংগঠিত করেন ও মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। তিনি যমুনা থেকে শতদ্রু পর্যন্ত অঞ্চলে শিখ কর্তৃত্ব স্থাপন করেন। বান্দা বাহাদুর মুঘল অধিকৃত অঞ্চলের জমি দখল করে সেগুলি ভূমিহীনদের মধ্যে বিলিয়ে দেন এবং লুণ্ঠিত দ্রব্য তার অনুগামীদের মধ্যে বন্টন করেন। এরপরে 4-এর খ দাগের প্রশ্নে চলে আসছি। এখানে বলা হচ্ছে মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল? এই কৃষি সংকটের ফল কি হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে একটা বক্স করে পয়েন্ট করবে কৃষি সংকটের কারণ, এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকটের কারণগুলি হলো, প্রথম পয়েন্ট করবে জায়গিরদারদের শোষণ, এই পয়েন্টের আন্ডারে লিখবে জায়গিরদারগণ অনেক সময় নিলামের মধ্যে ইজারাদারদের দিয়ে রাজস্ব আদায় করত। ইজারাদাররা অতিরিক্ত মুনাফার লক্ষ্যে অত্যাচার শুরু করলে অনেক কৃষক গ্রাম ছেড়ে পালায়, ফলে কৃষিজ উৎপাদনের সংকট তৈরি হয়। 2 নম্বর পয়েন্ট করবে মূল্য বৃদ্ধি, এই পয়েন্টের আন্ডারে লিখবে সপ্তদশ শতকে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই মূল্য বৃদ্ধির কারণে অভিজাতরা নিজেদের আয় বাড়াতে চেষ্টা করেন। তারা কৃষকদের ওপর চাপ বাড়ালে কৃষিক্ষেত্রে সংকট দেখা দেয়। 3 নম্বর পয়েন্ট করবে কৃষক বিদ্রোহ, এই পয়েন্টের আন্ডারে লিখবে অনেক সময় কৃষকেরা অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ শুরু করে।
মুঘল যুগের শেষ পর্বে জাট, শিখ, সতনামি প্রভৃতি কৃষক বিদ্রোহগুলি কৃষিতে সংকট তৈরি করে। এরপরে বক্স করে পয়েন্ট করবে কৃষি সংকটের ফলাফল। এই পয়েন্টের আন্ডারে প্রথম পয়েন্ট করবে 1 নম্বর পয়েন্ট আর্থিক অবক্ষয়। কৃষি সংকট কৃষিজ উৎপাদনে ব্যাঘাত ঘটায়, ফলে আর্থিক অবক্ষয় শুরু হয়। 2 নম্বর পয়েন্ট মুঘল ঐক্য ও সংহতিতে ভাঙন। এই পয়েন্টের আন্ডারে লিখবে কৃষিক্ষেত্রে সংকট দেখা দেওয়ায় একের পর এক কৃষক বিদ্রোহ ঘটতে থাকে। এই কৃষক বিদ্রোহগুলি মুঘল ঐক্য ও সংহতিতে ভাঙন ধরায়। 4 গদাগের প্রশ্নে বলা হচ্ছে মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল? তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকটের কারণ। এরপরে লিখবে মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থা সংকটের কারণগুলি হলো 1 নম্বর পয়েন্ট বন্টনযোগ্য জমির অভাব। এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল যুগে মনসবদারদের নগদ বেতনের পরিবর্তে জায়গির দান করা হতো। ঔরঙ্গজেবের আমলে মনসবদারদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বন্টনযোগ্য জমির পরিমাণ বাড়েনি। এর পরের পয়েন্ট করবে জায়গিরদারদের স্বার্থপরতা ও রেশারেশি। এই পয়েন্টের আন্ডারে লিখবে মুঘল রাজত্বের শেষ দিকে জায়গির লাভের জন্য মনসবদারদের মধ্যে চরম স্বার্থপরতা ও রেশারেশি শুরু হয়। 3 নম্বর পয়েন্ট করবে অস্থায়িত্ব। এই পয়েন্টের আন্ডারে লিখবে এক জায়গায় দীর্ঘদিন থাকার সুযোগে জায়গিরদারগণ যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়েন তার জন্য তাদের ঘন ঘন বদলি করে দেওয়া হতো। এর ফলে তারা জায়গির পরিচালনায় অমনোযোগী হয়ে পড়ে এবং জায়গিরদারি সংকট তীব্র হয়ে ওঠে। এরপরে বক্স করে পয়েন্ট করবে সংকটের ফলাফল, বা এখানে তোমরা জায়গিরদারি ও মনসবদারি সংকটের ফলাফলও লিখতে পারো। 1 নম্বর পয়েন্ট করবে উৎপাদন হ্রাস। এই পয়েন্টের আন্ডারে লিখবে জায়গিরদাররা ব্যবসায়ী ও মহাজনদের জায়গির ইজারা দেয়। অধিক মুনাফা লাভের আশায় এই সমস্ত মধ্যস্থভোগীরা কৃষকদের ওপর অত্যাচার শুরু করলে বহু কৃষক কৃষিকাজ ছেড়ে চলে যায়, ফলে উৎপাদন কমে যায়। 2 নম্বর পয়েন্ট সেনাবাহিনীর শক্তিহীনতা। এই পয়েন্টের আন্ডারে লিখবে বেশিরভাগ জায়গিরের আয় মনসবদারদের বেতনের থেকেও কম হওয়ায় মনসবদাররা তাদের নির্ধারিত সেনা বা অশ্ব রাখত না। এতে প্রয়োজনের সময় মনসবদার থেকে সামরিক সাহায্য পাওয়া যেত না, ফলে সেনাবাহিনী শক্তিহীন হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্টে লিখবে দুর্নীতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে জায়গির লাভকে কেন্দ্র করে মনসবদারদের মধ্যে দলাদলি চরমে পৌঁছয়। উত্তর ও দক্ষিণ ভারতে জায়গিরদারদের মধ্যে এই রেশারেশি সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। এরপরে চলে আসি 4 ঘদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সামরিক অবস্থা বিষয়ে তোমার মতামত কী? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রায় 50 বছর রাজত্ব করেন। এক্ষণে তার রাজত্বকালের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা যেতে পারে। 1 নম্বর পয়েন্ট লিখবে সাম্রাজ্যের বিস্তার। এই পয়েন্টের আন্ডারে লিখবে ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটে। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে জিনজি, পশ্চিমে হিন্দুকুশ থেকে পূর্বে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃতি লাভ করে। 2 নম্বর পয়েন্ট করবে প্রশাসনিক ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ঔরঙ্গজেব শাসন পরিচালনা করতেন। তিনি মুসলিম প্রজাদের নৈতিক চরিত্র গঠন ও ধর্মীয় আচার অনুষ্ঠানগুলির প্রতি নজর রাখার জন্য মুহতাসিব নামে কর্মচারী নিয়োগ করেন। তিনি প্রায় 80 ধরনের কর বাতিল করেন। 3 নম্বর পয়েন্ট করবে অর্থনৈতিক ব্যবস্থা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ঔরঙ্গজেবের উত্তর পশ্চিম সীমান্ত নীতি ও দাক্ষিণাত্য সীমাহীন যুদ্ধনীতি আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। আইন শৃঙ্খলার অবনতির ফলে শিল্প বাণিজ্যে মন্দা দেখা দেয়, ফলে মুঘল অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এরপরে চলে আসি 4 নম্বর পয়েন্টে। এখানে লিখবে জায়গিরদারি সংকট। এই পয়েন্টের আন্ডারে লিখবে ঔরঙ্গজেবের আমলে মনসবদারদের সংখ্যা প্রচুর বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় বন্টনযোগ্য জমির পরিমাণ বাড়েনি, ফলে জায়গিরদারি ব্যবস্থা সংকটে পড়ে।
5 নম্বর পয়েন্ট করবে কৃষক বিদ্রোহ। এই পয়েন্টের আন্ডারে লিখবে জায়গিরদারি সংকট ও ইজারাদার প্রথার কুফল হিসেবে কৃষক বিদ্রোহ শুরু হয়। জাট, শিখ, সতনামীরা মুঘল সাম্রাজ্যের সংহতির মূলে প্রবল আঘাত হানে। তো এটাই ছিল ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের অন্তর্গত অষ্টম অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।